আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা 25তম ক্লাসে উপস্থিত হয়েছি। আজকের টপিক মিশ্রণের অঙ্ক। এই মুহূর্তে যারা ক্লাসটি দেখছেন, কেউ একজন কষ্ট করে আমাদের মেসেঞ্জার গ্রুপে এই ক্লাসের লিঙ্কটা একটু শেয়ার করে দিবেন, তাহলে অনেকেরই যুক্ত হতে সুবিধা হবে। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারাও সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সব কিছু ক্লিয়ার। আমরা আর 1-2 মিনিট অপেক্ষা করব, সবাই যুক্ত হলে তারপর শুরু করব। কেউ একটু গ্রুপে লিঙ্কটা শেয়ার করে দেন। আচ্ছা, মনে হয় আমরা শুরু করতে পারি। অনেকেই যুক্ত হয়ে গিয়েছে। আজকে রুটিনে ক্লাস ছিল না, আমি গতকালকে ক্লাসটা নিতে পারি নাই, তাই আজকে ভাবলাম ফাঁকা টাইম আছে যেহেতু আজকে নিয়ে নেই। চেষ্টা করবো মাঝে মধ্যে 2-1টা এক্সট্রা ক্লাস নিয়ে কভার আপ করার জন্য। আচ্ছা, আমরা শুরু করে দেই। মিশ্রণের অঙ্ক বিসিএস প্রিলি, প্রাইমারি শিক্ষক, নিবন্ধন সহ বিভিন্ন পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। প্রাইমারি পরীক্ষা একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, এবং বিগত বিসিএস পিডির প্রশ্নগুলো বিশ্লেষণ করলে দেখা যায় ওখানেও মাঝে মাঝে প্রায় প্রশ্ন আসে। তো এই জন্য আমাদের এই টপিকটা খুব ভালোভাবে ক্লিয়ার থাকতে হবে, এবং আমরা যারা ব্যাংকের প্রিপারেশন নিব অবশ্যই মিশ্রণের অঙ্ক লাগবেই। প্রিন্টে সমস্যা হয়েছে মেবি। আচ্ছা, আমরা মিশ্রণের অঙ্কে যাওয়ার আগে আমাদের কিছু টাইপের অঙ্ক দেখে যেতে হবে। মানে মিশ্রণের সাথে রিলেটেড কিছু অঙ্ক আছে, এগুলোও গুরুত্বপূর্ণ। এগুলো শিখে তারপর আমরা সামনে যাব, ঠিক আছে? আচ্ছা, প্রশ্ন একে কি বলা আছে যে 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বাঁশকে 3:7:10 অনুপাতে ভাগ করলে টুকরার সাইজ কত হবে? এটা 22তম বিসিএস এর প্রশ্ন। তো একটা কথা বলি, যদি আপনাকে পরিমাপ দিয়ে দেয় এবং অনুপাত দিয়ে দেয়, তাহলে আপনি প্রত্যেকটা আলাদা আলাদা পরিমাপ বের করতে পারবেন। সেটা হতে পারে টাকার পরিমাণ, সেটা হতে পারে কোনো বস্তুর দৈর্ঘ্য, সেটা হতে পারে বয়সের। মনে করেন আপনাকে 5জন লোকের অনুপাত দেওয়া আছে বয়সের, এবং বয়সের যোগফল দেওয়া আছে। আপনি চাইলে ওই যোগফল থেকে এবং অনুপাত দিয়ে ওই 5জন মানুষের বয়স বের করতে পারবেন। আবার রিপিট করি, কনসেপ্টটা কি? আপনাকে যদি মোট পরিমাণ দিয়ে দেয় এবং অনুপাত দিয়ে দেয়, তাহলে আপনি আলাদা আলাদাভাবে ওই পরিমাণগুলো বের করতে পারবেন। দেখেন, এখানে 60 মিটার দীর্ঘ একটা বাঁশকে আমাদের 3টা অনুপাতে ভাগ করছে। তো আমি আসলে দেখব যে এই বাসটাকে আমরা মোট কয়টা ভাগে ভাগ করছি। এই জন্য সবসময় এই ধরনের প্রশ্নে আপনি কী করবেন? অনুপাতগুলো যোগ করবেন। প্রথম কাজই হবে আপনার এইটা, অনুপাতের যোগফল 3+7+10, যে অনুপাতগুলো থাকবে যোগ করে দেবেন 20।
আচ্ছা, এখন এখানে কিন্তু তিনটা টুকরো করা হয়েছে, একটা টুকরায় 3 ভাগ, 7 ভাগ, 10 ভাগ। তো আমরা প্রথম টুকরার দৈর্ঘ্যটা বের করি, আমাকে সবগুলো টুকরারই বের করতে হবে। আচ্ছা, এই বাঁশটা মোট 60 মিটার লম্বা। এই 60 মিটারকে বা এই 60 মিটার আমরা 20টা ভাগ করছি। এই 20 ভাগের মধ্যে প্রথম টুকরা পাইছে 3 ভাগ। আমার ম্যাথ শেষ। 3×20 = 60, 3×3 = 9, একটা কিন্তু বের করা হয়ে গেছে। বিষয়টা দেখেন, মোট পরিমাণের 20টা ভাগ করছি আমরা, সেই 20 ভাগের 3 ভাগ পাইছে প্রথম টুকরা। কথা কি বোঝা গেছে? আর একটা দেখি, তাহলে দ্বিতীয় টুকরা কি হবে? এই 60 মিটার লম্বা বাঁশ, এই 60 মিটারের আমরা 20টা ভাগ করছি, 20 ভাগের 7 ভাগ পাইছে দ্বিতীয় টুকরা। 3×20 = 60, 3×7 = 21, কাহিনী শেষ। একইভাবে তৃতীয় টুকরা, 60 মিটার লম্বা বাঁশের মধ্যে আমরা 20টা ভাগ করছি, সেই 20 ভাগের 10 ভাগ পাইছে সে 30। তাহলে অ্যান্সারটা হবে 9,21,30। একজন ভাই লিখেছেন যে দেখা যাচ্ছে না, সবার ক্ষেত্রেই একই অবস্থা কিনা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু জানান তো আমাকে, এই কনসেপ্ট আপনাকে অনেক হেল্প করবে। হ্যাঁ, তাহলে প্রথম টুকরার সাইজ 9, দ্বিতীয় টুকরার সাইজ 21, তৃতীয় টুকরার সাইজ 30। আচ্ছা, ভাইয়ের মনে হয় ব্যক্তিগত নেট সমস্যা হতে পারে। আমরা আরও কিছু প্রশ্ন দেখি। 3 জনের মধ্যে মোট 750 টাকা 3টা অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? মনে করেন আপনার 3জন ভাই বোন আছে, এদেরকে আপনি 720 টাকা এই অনুপাতে ভাগ করছেন, আপনাকে বলছে কে কত টাকা পাবে। তাহলে আমাদের প্রথম কাজই হবে যে আমি টোটাল কয়টা ভাগে ভাগ করছি, অনুপাতের যোগফল প্রত্যেকটা ম্যাথে। যোগফল 3+5+7 15। তাহলে আমরা কি লিখবো? তাহলে প্রথম ব্যক্তি বা প্রথম জন কত টাকা পাবে? টোটাল আমার কাছে 750 টাকা আছে, এই 750-এর আমি 15টা ভাগ করছি, 15 ভাগের 3 ভাগ পাইছে কে? প্রথম ব্যক্তি বা প্রথম জন। তাহলে আমরা কি করি, মোটের ভাগ করছি কয়টা তার এইটা লিখি। 15 অংশের মধ্যে 3 অংশ সে পাইছে, বা 15 ভাগের মধ্যে 3 ভাগ সে পাইছে। তো 15 দিয়ে 750-কে ভাগ করলে হবে 50, 3×50 = 150। তাহলে আমার প্রথম ব্যক্তি কত পাবে? 150 টাকা পাবে। তাহলে দ্বিতীয় জন, টোটাল আমার কাছে 750 টাকা, সেই 750-এর মধ্যে আমি 15টা ভাগ করছি, 15 ভাগের 5 ভাগ সে পাবে 50, 5×50 = 250। তাহলে তৃতীয় জন কত পাবে? আমার কাছে টোটাল 750 টাকা আছে, 750-এর মধ্যে আমি ভাগ করছি 15টা, এই 15 ভাগের 7 ভাগ সে পাইছে, 5×7 = 35, 350। তাহলে আমার অ্যান্সারটা কত হবে? 150, 250, 350। শেষ। আরও কিছু প্র্যাকটিস করব। তো এই দুইটা ম্যাথ কে কে বুঝিনি একটু আমাকে শিওর করেন। আমরা এই ধরনের আরও কিছু ম্যাথ প্র্যাকটিস করব, কারণ এই কনসেপ্ট আপনার মিশ্রণের অঙ্কে লাগবে। কে কে বুঝি নাই বা কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারেন, আমি চেষ্টা করব দেখানো। আচ্ছা, এই কনসেপ্টের আমরা আরও একটা প্র্যাকটিস করি তাহলে। আচ্ছা, প্রশ্ন 3, একটি ত্রিভুজের বাহুগুলার অনুপাত দেওয়া আছে এবং পরিসীমা দেওয়া আছে। পরিসীমা আসলে কি? বাহুগুলার যোগফল। তাহলে একটা ত্রিভুজের মধ্যে যদি 3টা বাহু থাকে তার যোগফল দিয়ে দিয়েছে 38, আমাকে বলছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করতে। তাহলে এখন এখানেও কিন্তু একইভাবে মোট পরিমাণ দিয়ে দিছে আর অনুপাত দিয়ে দিয়েছে। তাহলে আমরা শুরু করি প্রথম বাহু। এখন শুরু করার আগে আমাদের সবসময় অনুপাত যোগ করতে হবে।
অনুপাতের যোগফল। আচ্ছা, এখন আমাদের প্রথম বাহু লাগবে, দ্বিতীয় বাহু লাগবে, আর তৃতীয় বাহু লাগবে। প্রথম বাহুর দৈর্ঘ্য লিখি আমরা। মোট বাহুগুলো যোগ করলে হয় 38। এই 38 ভাগের মধ্যে 19টা ভাগ হয়েছে, 19 ভাগের 4 ভাগ পাইছে প্রথম বাহু। বুঝে গেছে? 19 দিয়ে টাকা কাটলে 2, 8। দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য 38 এর মধ্যে 19টা ভাগ হয়েছে, 19 ভাগের 7 ভাগ পাইছে দ্বিতীয় বাহু, 14। তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? 38 হচ্ছে মোট পরিমাণ, এই মোট পরিমাণের মধ্যে 19টা ভাগ হয়েছে, 19 ভাগের 8 ভাগ পাইছে সে। তাহলে অ্যান্সার কত হবে? 8, 14, 16। ক্লিয়ার? তাহলে আমাদের যদি কোনো মোট পরিমাণ কেউ দিয়ে দেয় আর অনুপাত দিয়ে দেয়, তাহলে কিন্তু আমরা আলাদা আলাদা পরিমাণ বের করতে পারবো। সেটা হইতে পারে ত্রিভুজ, বয়সের পরিমাণ, টাকার পরিমাণ, কোনো বস্তুর দৈর্ঘ্য। আরও একটা মজার প্রশ্ন দেখেন, বলছে ক আর খ এর মধ্যে 180 টাকা এমন ভাগে ভাগ করা দেয়া হয়েছে যেন খ ক টাকার দ্বিগুণ টাকা পায়। মানে খ পাবে হচ্ছে ক যে টাকা পাবে তার দ্বিগুণ। এখন আপনাকে বলছে ক কত টাকা পায়। এখন আমরা যে প্রশ্নগুলো করে আসলাম সেখানে কিন্তু ডিরেক্ট অনুপাত দেওয়া ছিল, আর এখানে অনুপাতটা ডিরেক্ট দেওয়া নাই। একটু কেউ গেস করতে পারেন যে এখানে অনুপাতটা কত হবে, মানে ক ও খ এর প্রাপ্ত টাকার অনুপাতটা কত হবে। একটু আমরা দেখি তো কে কে পারি। যেখানে আমি এই প্রশ্নটা, আমার মোট পরিমাণ 180 টাকা, আমি এদের মধ্যে ভাগ করে দেবো, কিন্তু আমার অনুপাতটা কত বলছে খ পাবে হচ্ছে ক এর দ্বিগুণ টাকা। একটু অনুপাতটা বের করেন তো আপনারা, দেখি কে কে পারেন। আমি বলছি অনুপাতটা কত হবে, এটা বলবেন আপনারা। হ্যাঁ, একটু চিন্তা করেন, নর্মাল একটা প্রশ্ন, সবারই পারার কথা। বলছি খ পাইবে ক এর দ্বিগুণ। আচ্ছা, এইটা কেন আপনাদের মাথায় ঢুকলো না? এটা কিন্তু ম্যাথের বাইরেও যদি আমরা চিন্তা করি, যে মনে করেন কামাল পাবে জামালের চেয়ে দ্বিগুণ টাকা। এটা কিন্তু সবারই পারার কথা ছিল, একটা ছোট প্রশ্ন। যাই হোক, এটার অনুপাতটা হবে 1:2। কেন? এখানে তো ব্যক্তি দুইজন, ক ইস্টু খ। বলছে খ পাবে ক টাকার দ্বিগুণ, তার মানে ক যদি পায় 1 টাকা, খ পাবে 2 টাকা। একটু ব্যাখ্যায় আসি। যেমন ক যদি পায় 50 টাকা, খ পাইবে 100 টাকা, তাহলে আলটিমেটলি কিন্তু এই 1:2 থাকবে। ক যদি পায় 200 টাকা, খ পাবে এর ডাবল 400 টাকা, আলটিমেটলি 1:2 থাকবে। আপনি যে টাকার পরিমাণই নেন না কেন, ক যে টাকা পাবে তার দ্বিগুণ টাকা খ ব্যক্তি পাবে। এটা ক এর অনুপাত, এটা খ এর অনুপাত। ক যদি 5 টাকা পায়, খ পাইবে 10 টাকা, তাহলে আলটিমেটলি অনুপাত কিন্তু 1:2 থাকবে। তো এটা কিন্তু সবার পারার কথা, এটা কিন্তু ম্যাথের বাইরে। আমরা যদি বাস্তবে চিন্তা করি, যে আমি আমি এক ভাইকে যে টাকা দিছি তার থেকে দ্বিগুণ টাকা আমি অন্য ভাইকে দিব, তাহলে অনুপাতে 1:2। এটা কিন্তু সবার পারার উচিত ছিল। এটা, এগুলো সিম্পল কনসেপ্ট, কিন্তু শেখানোর কিছু না, এগুলো বুঝতে হবে। আচ্ছা, তাহলে ক আর খ এর অনুপাত পেয়ে গিয়েছি, তাহলে আমার আর কিছু লাগবে? অনুপাতের যোগফল। অনুপাতের যোগফল লেখা শেষ। এখন আমাকে বলছে ক কত টাকা পাবে, ক এর টাকার পরিমাণ। টোটাল 180 টাকাকে 3টা ভাগ করা হয়েছে, 3 ভাগের 1 ভাগ পাইছে ক। তাহলে 60 টাকা আমার আছে, কারণ শুধু কয়ের টাকাই বের করতে বলছে।
এই প্রশ্নটা ঠিক আগের প্রশ্নের মতোই, জাস্ট এখানে সরাসরি অনুপাত দেওয়া ছিল, এখানে দেওয়া নাই, বুঝে নিতে হবে। মোট টাকা 180, 180-র মধ্যে 3টা ভাগ করা আছে, 3 ভাগের 1 ভাগ পাইছে ক নামক যে ব্যক্তি আছে। সামনে যাবো কিনা একটু বলেন। একটু রেসপন্স করতে হবে যে আমি সামনে যাব কিনা। সামনে গেলাম। আজকে মোটামুটি আমরা অনেক প্রশ্ন দেখব, ঠিক আছে। আচ্ছা, এখন একটা এক্সেপশনাল প্রশ্ন দেখবো যেটা খুবই গুরুত্বপূর্ণ। দুঃখিত, স্ট্যান্ড আমার একটু নড়ে গিয়েছে। আচ্ছা, প্রশ্ন 5-এ বলা আছে 261টি আম 3 ভাইয়ের মধ্যে এত ইস্টু এত অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাইটি কতটি আম পাবে। এই টাইপের প্রশ্ন 9-10-এর বোর্ড বইতে আছে, অনুপাত সমানুপাতের চ্যাপ্টারে হুবহু আছে, মনে হয় মাস দেওয়া আছে ওখানে সম্ভবত। তো এখানে কিছু কথা আপনাদের খাতায় লিখে রাখতে হবে বা মনেও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। কথাটা হচ্ছে, আমার যদি কোনো প্রশ্নে অনুপাত ভগ্নাংশ আকারে দেওয়া থাকে, কি বললাম, অনুপাত যদি আমার ভগ্নাংশ আকারে দেয়া থাকে, তাহলে আমার সেটা ভগ্নাংশ রাখা যাবে না। এখানে যে আমার 3টা অনুপাত দেয়া আছে, এই অনুপাত 3টাকে কি দেওয়া আছে, ভগ্নাংশ আকারে দেওয়া আছে না। তো আমার যদি প্রশ্নে ভগ্নাংশ আকারে অনুপাত দেওয়া থাকে, সেটা আমার ভগ্নাংশ রাখা যাবে না, নর্মাল সংখ্যা বানাইতে হবে। এজন্য আমার কি করতে হবে, বা ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যা বানানোর প্রসেসটা কি। প্রসেসটা হচ্ছে, প্রথমে এই ভগ্নাংশ 3টার হরের লসাগু বের করতে হবে। 3টা হর কত আছে, একটা 3, একটা 5, একটা 9। আমরা হরের লসাগু যদি বের করি, 3 দিয়ে যায়, যায় না 3, তাহলে 3 5 15, 3 15 45। এই লসাগু দিয়ে প্রত্যেকটা ভগ্নাংশকে গুণ করতে হবে। তাহলে আমার প্রথম কাজ এই অনুপাতটাকে কনভার্ট করা। আমি এই 3টা অনুপাতের হরের লসাগু পেয়েছি 45, সেই 45 দিয়ে প্রত্যেকটা অনুপাতকে গুণ করে দিব, তাহলে আমার সব কিছু কি আসবে, পূর্ণ সংখ্যায় চলে আসবে। 3 15 45, তাহলে একটা আসবে 15 5 নং 45, একটা আসবে 9, 5 নং 45, একটা আসবে 5। মানে টোটাল কথা হচ্ছে, আমার অনুপাতটা ভগ্নাংশ দেওয়া ছিল, আমি ভগ্নাংশ নিয়ে ক্যালকুলেশন করতে পারবো না, এজন্য ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যায় কনভার্ট করে নিছি। প্রসেসটা হচ্ছে, যে ভগ্নাংশগুলো দেওয়া থাকবে তার লসাগু বের করে এই লসাগুটা প্রত্যেকটা অনুপাতের সাথে গুণ করে দিব। তাহলে আমার এটা হয়ে গেল মূল অনুপাত। এখন আমার আগের মতো নিয়ম, অনুপাতের যোগফল। উনত্রিশ। আমার বলছে প্রথম ভাইটা কত টাকা পায়, প্রথম ভাইয়ের প্রাপ্ত টাকা, টোটাল টাকা না, প্রাপ্ত আম আর কি। টোটাল আম আছে 261টা, এই 261-এর 29টা ভাগ করা হয়েছে। এই 29 ভাগের মধ্যে প্রথম ভাই পাইছে 15 ভাগ, তাহলে উপরে 15। 261 আমের 29 ভাগের 15 ভাগ পাইছে প্রথম ভাই, তাহলে এটা দিয়ে 261কে কাটলে মনে হয় 9 হবে, 9 15 145। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। আমাকে কিন্তু প্রথম ভাইয়ের প্রাপ্ত আম বের করতে বলছে, আর কিছু বের করতে বলে নাই। আমি প্রশ্নটা আবার রিপিট করি, নর্মাল প্রশ্ন কিন্তু অনুপাতটা দেওয়া আছে ভগ্নাংশে। প্রথম কাজ, ভগ্নাংশ থেকে এই পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে হবে। এজন্য আমরা হরের লসাগু বের করে এটা দ্বারা গুণ করব প্রত্যেকটাকে।
এটা পাবো আমরা অরিজিনাল হচ্ছে অনুপাত। এখন এই অনুপাত দেওয়া থাকলে আর যদি মোট পরিমাণ থাকে তাহলে তো অবশ্যই আমরা বের করতে পারবো অনুপাতের যোগফল আর আগের মতো। এখন বলেন 5 নম্বর প্রশ্নটা কে কে বোঝেন নাই? আমি 6 নম্বরে চলে যাব। 143 টাকাকে এত অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত? তাহলে আমার আগে দেখতে হবে যে 143 টাকাকে ভাগ করলে সবচেয়ে ছোট টাকা বা কম টাকা কোথায় আর বেশি টাকা কোথায়। তো প্রথমেই কাজ অনুপাতের যোগফল। 11। তাহলে এখন ক্ষুদ্রতম অংশ কোনটা বলেন তো, মানে কম টাকা কোন অংশে আছে? টোটাল 143 টাকার মধ্যে ভাগ হয়েছে 11টা। 11 ভাগের ছোট ভাগ কোনটা? 2। 13, 13 দুগুণে 26। আর বৃহত্তম অংশ কোনটা? টোটাল 143 টাকার মধ্যে ভাগ কয়টা? 11টা। 11 ভাগের বড় ভাগ কোনটা? 5 ভাগ। 2 ছোট, 5 বড়, 65। তাহলে পার্থক্য কত? এই দুইটা টাকার পরিমাণে পার্থক্য তো বের করতে বলেছে। বৃহত্তম অংশ মাইনাস ক্ষুদ্রতম অংশ 39 টাকা। তাহলে অ্যান্সার শেষ। তাহলে সামনে যাওয়া যায়। কে কে বুঝি নাই? পরের ধাপে যাব কিনা? দেখা যাচ্ছে না কিছু। নেট তো ঠিক আছে। আচ্ছা সামনে যাওয়া যায়। একটু রেসপন্স করবে, মাত্র 4-5 জন কমেন্ট করে, আর কেউ কমেন্ট করতে চায় না। শুধু ক্লাস করলে হবে, রেসপন্স করলে আমার সুবিধা হবে আর কি। আচ্ছা মনে হয় নেট সমস্যা করতেছে সবার, দেখা যাচ্ছে না হয়তো। ক্লিয়ার আছে, যাদের নেট সমস্যা তাদের হচ্ছে ব্যক্তিগত নেট সমস্যা। সবার যদি সমস্যা হয় তার মানে আমার সমস্যা, আর যদি আপনাদের স্পেসিফিক 2 জনের প্রবলেম হয় তাহলে তো আমার কিছু এখানে করার থাকবে না। যাই হোক আমরা একটা অন্য টাইপের প্রশ্ন সমাধান করি। তেমন একটা আসে না, দুটো বিসিএসে আসছিল যার কারণে অ্যাড করে নিলাম। একজনে বলেছেন এই অঙ্কগুলা কি বারবার দেখা যাবে কিনা। বিষয়টা হচ্ছে এই ক্লাসগুলো তো রেকর্ড করা থাকে, আপনারা যতদিন এই গ্রুপে আছেন অবশ্যই দেখতে পারবেন, যখন খুশি যখন সুবিধা অনুযায়ী দেখতে পারবেন। এবং সামনের বিসিএস, তারপর হচ্ছে প্রাইমারি নিবন্ধন পরীক্ষা পর্যন্ত সেভ থাকবে, টেনশনের কিছু নাই, দেখবেন। তবে হ্যাঁ, এই সেভ থাকবে এই আশায় ক্লাস করবেন না বা পরে দেখে নিব এই মানসিকতা বা এই মনোভাব নিলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। আপনার মাথায় থাকতে হবে যে এই গ্রুপটা যে কোনো সময় চলে যেতে পারে, আমি ক্লাসগুলো করে রাখবো। কারণ অনেকের মাথায় কি থাকে যে ক্লাসগুলো তো রেকর্ড করা আছেই, এখন প্যারা নিয়ে লাভ কি, পরে দেখে নিব এইটা সেইটা, এই চিন্তা করা যাবে না। মানে কাজ ফেলে রাখা যাবে না, আপনি যতটুকু সম্ভব শেষ করে নেবেন এখনই। আজকে ক্লাস আছে কালকের মধ্যে শেষ করে নেবেন। যে কুকুর ও খরগোশের গতিবেগের অঙ্ক আছে, এগুলো নিয়ে তেমন টেনশন করার কিছু নাই, সিম্পল একটা নিয়ম শিখাই দেবো, অটোমেটিক বের হয়ে যাবে। কথা বোঝা গেছে? তো একটা প্রশ্ন আগে দেখি। একটা কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে, কুকুর যে সময় 4 বার লাফ দেয়, তার মানে হচ্ছে প্রথম কুকুরের প্রথম লাফ। খরগোশ সে সময় 5 বার লাফ দেয়, এটা হলো খরগোশের প্রথম লাফ। কিন্তু খরগোশ 4 লাফে যত দূর যায় তার মানে খরগোশের দ্বিতীয় লাফ। কুকুর 3 লাফে তত দূর যায়, এটা হলো কুকুরের দ্বিতীয় লাফ। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত বের করতে বলছে। একটা সিম্পল কনসেপ্ট আছে যে আমরা যদি প্রথমে কুকুরকে রাখি অনুপাত খরগোশ, তাহলে অনুপাতটা বের করার নিয়ম কি? উপরে লিখবো কুকুরের লাফের প্রথম লাফের পরিমাণ। কুকুর প্রথমে কত লাফ দিছিল? 4 লাফ দিছিল, আর শেষে দিছিল 3 লাফ, মানে দ্বিতীয় লাফ দিছিল 3। কুকুরের প্রথম লাফ 4, দ্বিতীয় লাফ 3, মাঝখানে অনুপাত চিহ্ন।
আর খরগোশের প্রথম লাভ কত? 5, দ্বিতীয় লাভ কত? 4। এই যে আমরা যখন এই মানগুলো বসাবো তখন আড়াআড়ি গুণ করে দিব। 4 4 কত? 16, 3 5 কত? 15। তাহলে আমার কুকুর আর খরগোশের অনুপাতটা বের হয়ে গেছে। এই 16 হচ্ছে কুকুরের অনুপাত, খরগোশের অনুপাত 15। আরও একটা প্র্যাকটিস করি। একটি কুকুর তাড়িত একটি খরগোশ যত সময় 8 বার লাফ দেয়, কুকুরটি ততক্ষণে 7 বার লাফ দেয়। তাহলে এই 8 হচ্ছে খরগোশের অনুপাত আর এই 7 হচ্ছে প্রথম কুকুরের লাফের পরিমাণ। কিন্তু খরগোশ 5 লাফে, তার মানে এটা খরগোশের দ্বিতীয় লাফ, আর কুকুর 4 লাফে, তার মানে কুকুরের দ্বিতীয় লাফ। অনুপাতটা চাইছে খরগোশ আর কুকুরের, তো আমরা তো কুকুর খরগোশ আগে বের করব। সবসময় এই সিরিয়ালটা মেনটেন করার চেষ্টা করব আমরা। কুকুর ইস টু খরগোশ। কুকুরের প্রথম লাভ কত দেওয়া আছে এখানে? 7। দ্বিতীয় লাভ কত দেওয়া আছে? 4 ইস্টু। খরগোশের প্রথম লাভ 8, দ্বিতীয় লাভ 5। 5 7 35, 4 8 32। তাহলে এই 35 হচ্ছে কুকুরের অনুপাত, এটা হচ্ছে খরগোশের অনুপাত। আপনাকে প্রশ্নে কী বের করতে করছে খেয়াল করবেন। অনেকেই বের করে এটা অপশন দাগায় আসবে, খরগোশটা আগে আছে না কুকুরটা আগে আছে? খরগোশ আগে আছে। তাহলে আমি অনুপাতটা কি পাইলাম আলটিমেটলি? 32 আগে লিখবো আর কুকুরেরটা পরে লিখবো। অনুপাত কুকুর, মানে এটা হচ্ছে কুকুর ইস টু খরগোশের অনুপাত, আর প্রশ্নে বসে খরগোশ ইন্টু কুকুরের অনুপাত, উল্টায় দিতে হবে। এখানে কিন্তু কুকুর আগে বসছিল তাই কুকুরকে আগেই রাখছি। আপনি যাই প্রশ্নে বলুক আগে এটা বের করবেন। নর্মালি কুকুর ইস টু খরগোশ বের করবেন, তারপর এটা বসাই দিবেন। আপনাকে যদি ঘুরায় বলে ঘুরাই বসাবেন, নাহলে এরকম রেখে দিবেন। এখানে মানগুলো বসাইলে হবে যে প্রথম কুকুর কত লাভ দিছিল, দ্বিতীয় কত লাভ দিছিল, খরগোশ কত লাভ দিছিল, দ্বিতীয় কত লাভ দিছিল। এরপর আড়াআড়ি গুণ করবেন। প্রশ্নে বসে কুকুর ইস টু খরগোশ, তাই এখানে কিছু করার দরকার নাই। প্রশ্নে বসে খরগোশ ইন্টু কুকুর, তাই এটাকে ঘুরাই দিতে হয়েছে। কে কে বুঝি নাই? কে কে বুঝি নাই একটু আওয়াজ করেন। সামনে যাব কিনা একটু টান লিখে কমেন্ট করতে হবে সবার। কমেন্টগুলো তো চলে যাচ্ছে। এটা অ্যাগেন বলতে হবে আবার। সিম্পল একটা নিয়ম, আপনি মানগুলা প্রশ্নে বসায় দেন ভাই। কুকুরের প্রথম মান কি দেওয়া আছে? কুকুর প্রথম কত লাভ দিছিল? 7 লাভ। সেই 7 লাভ আপনি কুকুরের জায়গায় বসান। এরপরে কুকুর দ্বিতীয় কত লাভ দিছিল? 4 লাভ, 4-এর জায়গায় বসান। খরগোশ প্রথম লাভ দিছিল কতবার? 8 বার, 8-এর লেখেন। খরগোশ দ্বিতীয় লাভ দিছিল কয়বার? 5 বার, খরগোশের দ্বিতীয় লাভের জায়গায় লেখেন। শেষ। এখন আড়াআড়ি গুণ করলে এটা হচ্ছে কুকুর ইস্টু খরগোশ। আমি বলছি খরগোশ ইস্টু কুকুর, উল্টাই দিব। যার যেখানে মান সেখানে বসাই দিব। এই কুকুরের মান কত? 35, খরগোশের মান কত? 32। এখন খরগোশটা যদি আগে যায় তাহলে 32 আগে যাবে। এতক্ষণ কিছু কনসেপ্ট দেখলাম, আমরা এখন মিশ্রণের মূল কনসেপ্টে প্রবেশ করছি। মানে আজকের ক্লাসের যে মূল টপিক মিক্সার, সেই মিক্সারে প্রবেশ করেছি। ঠান্ডা মাথায় দেখেন, মিশ্রণের অঙ্ক খুবই সহজ। একটা লিখিত নিয়ম দেখাবো, সেটা দিয়ে সব ধরনের অঙ্ক পারবেন। ঠিক আছে? আচ্ছা, মিশ্রণের অঙ্ক করার আগে সিম্পল দুইটা প্রশ্ন সমাধান করে নেব, কারণ এই সিম্পল দুইটা কনসেপ্ট প্রত্যেকটা ম্যাথে লাগবে এবং এগুলো আগে শিখে আসছি। দেখেন, 63 লিটার মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:2। ওই মিশ্রণে অ্যাসিড ও পানির পরিমাণ কত? তার মানে আমাকে মোট মিশ্রণের পরিমাণ দিয়ে দিয়েছে, আলাদা আলাদা পরিমাণ বের করতে বলছে। আমরা পারবো না সবাই, একটু আগেই তো করে আসলাম। কি করতে হয়? অনুপাতের যোগফল। 7 যোগ 2 তার মানে 9। তাহলে অ্যাসিড কত হবে? অ্যাসিডের টোটাল মিশ্রণের পরিমাণ 63। এই 63 লিটার মিশ্রণকে আমি 9টা ভাগ করছি, 9 ভাগে 7 ভাগ ছিল অ্যাসিড।
39। আর পানি কত হবে এটা বের না করলেও চলে, কারণ 63 লিটারের মধ্যে যদি 49 লিটার পানি হয় তার মানে বাকি 14 লিটার, মানে 63 লিটার মিশ্রণে যদি 49 লিটার অ্যাসিড হয় তার মানে বাকি 14 লিটার হচ্ছে আমার পানি। তারপর আমরা বের করি মোট 63 লিটার, এর মধ্যে 9টা ভাগ করা হয়েছে, 9 ভাগের 2 ভাগ হয়েছে পানি, তাহলে 14 লিটার আমার পানির পরিমাণ। তো আমাকে প্রশ্নে মোট মিশ্রণের পরিমাণ দেওয়া আছে, সেখান থেকে আমি অ্যাসিডের পরিমাণ বের করতে পারছি, পানির পরিমাণটা বের করতে পারছি। এক্সট্রা একটা কথা কি খরচ করলাম, যে আমি যদি অ্যাসিডটা বের করতে পারি পানিটা বের না করলেও চলবে, বের করা যায়। কারণ টোটাল যদি 63 হয় এর মধ্যে একটা প্রোডাক্ট যদি এত হয় তাহলে বাকিটা হচ্ছে পানি। তারপর আপনার যদি মনে আছে আপনি বের করে দেখতে পারেন। তো যারা এটা বুঝতে পারছেন এই প্রশ্নের উত্তরটা বের করবেন, এটা পারতেই হবে। একটু আগে অনেক ম্যাথ করাইছি, ক্লাসের শুরুতে 5টা ম্যাথ করাইছি এরকম। টোটাল মিশ্রণ 60, অ্যাসিড আছে 7, পানির পরিমাণ 3, ওই মিশ্রণে পানির পরিমাণ কত? আপনাকে শুধু পানির পরিমাণটা বের করতে বলছে, সবাই বের করবেন, এখানে সবার করতে হবে এই ম্যাথটা। সিম্পল প্রশ্ন, সময় লাগবে 10-15 সেকেন্ড। সবাই বের করেন, এত সময় লাগবে? আচ্ছা, 18 লিটার হবে। সবার পারতে হবে। যারা যদি নাও পারেন, কেউ যদি এইটা প্রশ্ন না বের করতে পারেন সমাধান, আপনি বলেন যে ভাই আমি এই কনসেপ্টটা এখনো বুঝি নাই, বুঝাই দেন, চেষ্টা করব। আমাকে দেখতে হবে টোটাল অনুপাত কয়টা বা টোটাল ভাগ করা হয়েছে কয়টা। 7+3 তার মানে 10। তাহলে আমাকে বের করতে বলছে পানির পরিমাণ। টোটাল মিশ্রণের পরিমাণ 60, এই 60 লিটারের 10টা ভাগ, 10 ভাগের 3 ভাগ ছিল না পানি, তাহলে আমার 18 লিটার পানি। মিশ্রণের যত অঙ্ক আছে প্রত্যেকটা ম্যাথেই আগে দেখতে হবে যে একটা মিশ্রণে কতটুকু অ্যাসিড বা পানি আছে, কতটুকু পেট্রোল বা অকটেন আছে, কতটুকু আম আছে বা কমলা আছে। এক ভাইয়ের 20 কিভাবে আসলো? একটু আপনি হয়তো ক্যালকুলেশনে ভুল করেছেন, 18 লিটার অ্যান্সার হবে। হ্যাঁ, তাহলে আমরা এই দুইটা প্রশ্নের মাধ্যমে একটা মিশ্রণ থেকে কিভাবে পরিমাণ বের করতে হয় সেটা বুঝতে পেরেছি। এখন মিশ্রণের মূল অঙ্কে যাব। আচ্ছা, এগুলো হলো মিশ্রণের মূল অঙ্ক। এখন অঙ্কে যাওয়ার আগে কিছু কথা আপনাদের বলতে চাই, সেটা হচ্ছে মিশ্রণের মূল অঙ্কের 3টা টাইপ হয়। অনুপাতগুলো ব্যস্তানুপাত দেওয়া থাকে, অথবা 2টা অনুপাতের মধ্যে একটা অনুপাত চেঞ্জ হয়, আর অনুপাতগুলো ভিন্ন ভিন্ন দেওয়া থাকে। এখন এই 2টা টাইপের শর্টকাট টেকনিক আছে, আর একটা টাইপের শর্টকাট টেকনিক নাই বা মিলে না, সবগুলো স্যাটিসফাই হয় না। তো কিন্তু আপনি যদি একটা লিখিত নিয়ম আগে ভালো করে শিখে রাখেন তাহলে আপনি যত টাইপেরই প্রশ্ন হোক না কেন সমাধান করতে পারবেন। তাহলে প্রথমে আমি দেখাবো যে মিশ্রণের মূল অঙ্কগুলা করার লিখিত নিয়মটা কি। তারপর যেই যে জায়গায় শর্টকাট আছে দেখাবো, যেখানে নাই সেখানে তো দেখাবো না। তাহলে আপনারা খেয়াল করেন যে লিখিত নিয়ম কোনটা, বা একটা লিখিত নিয়ম দেখাইলে সব ম্যাথ পারবেন, একটু বড় মনে হইলে সব ম্যাথ পারবেন। দেখেন, টাইপ টাইপ এগুলো সব পরে, আগে মিশ্রণের লিখিত নিয়মটা শিখি। 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3। ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত 3:7 হবে? মিশ্রণের অঙ্ক শুরু করার আগে আমাকে যেটা দেখতে হবে যে এই 60 লিটার কেরোসিনের মানে মিশ্রণের মধ্যে কেরোসিন আছে কতটুকু, পেট্রোল আছে কতটুকু। তাহলে আমার প্রথম কাজ কি,
60 লিটার মিশ্রণে কেরোসিন কতটুকু পেট্রোল কতটুকু সেটা দেখা। কিভাবে বের করবো? আগের মতো অনুপাতের যোগফল। অনুপাত কত? 7:3 বা 7+3। এটা কিন্তু পরের অনুপাত 10 শেষ। তাহলে আমি দেখব কেরোসিন কত, টোটাল আমার 60 লিটারের মিশ্রণ, এর মধ্যে 10টা ভাগ আছে, 10 ভাগের 7 ভাগ কেরোসিন। আর পেট্রোল কতটুকু আমি দেখেই বলে দিতে পারি। কিভাবে বলে দিতে পারি? 60 লিটারের মধ্যে 42 লিটার যদি কেরোসিন হয়, তার মানে বাকি 18 লিটার পেট্রোল। তারপর আমরা বের করি টোটাল আমার 60 লিটার, এর মধ্যে 10টা ভাগ আছে, 10 ভাগের 3 ভাগ পেট্রোল। মিশ্রণের যে অঙ্কই দেওয়া থাকুক না কেন, আপনার কাজই থাকবে যে ওই মিশ্রণে কেরোসিন কতটুকু পেট্রোল কতটুকু বা যা যা দেওয়া থাকবে সেগুলা। তাহলে প্রথম কাজ মিশ্রণের পরিমাণগুলো বের করছি। এখন দেখতে হবে আমি কি মেশাচ্ছি। আমার তো প্রোডাক্ট দুইটা, একটা কেরোসিন একটা পেট্রোল। আমি আসলে মেশাবো কি? আমাকে কি মেশাইতে বলছে? পেট্রোল। তাহলে আমি কেরোসিনটা আমার কোনো চেঞ্জ হবে না, প্রথম মিশ্রণে যা ছিল সেকেন্ড মিশ্রণে তাই থাকবে। তাহলে কেরোসিনটা আমি লিখে ফেলবো, এখানে কোনো কাজ নাই আমার, মাঝখানে অনুপাত চিহ্ন দিব। পেট্রোল কত লিখবো, মিশাইতে বলছে পেট্রোল, কত পেট্রোল মেশাইতে বলছে আমি তো জানি না, আমি ধরে নিব এক্স। তাহলে পেট্রোলের সাথে আমি এক্স লিটার মেশাবো। এই অনুপাতের সাথে এক্স লিটার মেশানোর কারণেই অনুপাতটা চেঞ্জ হয়ে এরকম হয়েছে। তাহলে এই দুইটা অনুপাত সমান চিহ্নের দুই পাশে রাখা যায়। এই লাইনটাই হচ্ছে মিশ্রণের অঙ্কের মেইন লাইন। প্রথমে দেখবেন কেরোসিনের পরিমাণ কত, পেট্রোলের পরিমাণ কত, কি মিশাইছেন। আমাকে যদি বলতো কেরোসিন মিশান, তাহলে আমি কেরোসিনের সাথে এক যোগ করতাম। আমাকে বলছে পেট্রোল মিশাইতে, তাই পেট্রোলের সাথে এক যোগ করছে। আমার ম্যাথ শেষ। এখন দেখেন অনুপাত মানে ভাগ, আমার তো এক্সের মান বের করলে হচ্ছে। আর আরই গুণ করে দেন, 54 3x 4 7 28, তার মানে 294। 3x সমান 294 মাইনাস 54 সমান 240, x সমান হবে 240/3। 80 হচ্ছে আমার অ্যান্সার। এটা লিখিত নিয়ম, এর বাইরে কোনো লিখিত নিয়ম নাই। এই লিখিত নিয়ম দিয়া মিশ্রণের সব অঙ্ক মিলবে, কোনো টাইপ ব্যস্ত অনুপাত কিচ্ছু মনে রাখা দরকার নাই। শর্টকাটও দেখাবো, অপেক্ষা করেন। আমি আরও একটা ম্যাথ দেখাইতে চাই এরকম, তারপর শর্টকাটে আসবো। আগে লিখিত নিয়মটা শেখেন, কাজে দিবে, বারবার বলতেছি। এটা বড় মনে হয় না, পরীক্ষায় যখন বুঝে যাবেন এখান থেকে শুরু করতে হবে। এটা তো বের করা যাবে পানির মতো সহজ করে, এখান থেকে শুরু করবেন। আরটা দেখেন, 60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত এত। কমলার রসের পরিমাণ বৃদ্ধি করলে অনুপাত এত হবে। আপনার আগে দেখতে হবে যে এই 60 লিটার মিশ্রণে আম কতটুকু আছে, কমলা কতটুকু আছে। তাহলে আমি বের করি অনুপাতের যোগফল। এই নিয়ম কোনোদিন ভুলবেন না একবার শিখলে। আচ্ছা, আমি কি করব? আমের পরিমাণ, টোটাল মিশ্রণ 60 লিটার, এর ভাগ হয়েছে 3টা, 3 ভাগের 2 ভাগ ছিল আম। এখন তো আম যদি 40 হয়, কমলা কত দেখেই বলা যায়। 60 লিটারের মধ্যে 40 লিটার আম হইলে বাকি 20 লিটার কমলা। তারপর আমরা বের করি 60 লিটারের মধ্যে 3টা ভাগ, 3 ভাগের 1 ভাগ আমার কমলা, 20। তাহলে আমার মিশ্রণের থেকে দুইটা পরিমাণ বের করার কাজ শেষ। এখন দেখতে পাবো আমি কি মেশাচ্ছি। আমি বা আমাকে কমলার রস মিশাইতে বলছে। তাহলে আম আমের মতোই থাকবে, জাস্ট আমাদের এই কমলার সাথে এক্সট্রা যোগ করতে হবে, কারণ আমি কত লিটার মেশাচ্ছি এটা তো আমি জানি না। আমি ধরে নিব যে আমি এক্স লিটার মেশাচ্ছি। এই এক্স মেশানোর কারণেই আমার অনুপাতটা আগে ছিল 2:1, এটা চেঞ্জ হয়ে হয়েছে 1:2। কথা বোঝা গেছে?
তাহলে আমি এই সমান চিহ্নের এই পাশে 1:2 লিখতে পারি। এটার সমান লিখবেন দ্বিতীয় অনুপাতটা। অনুপাত মানে ভাগ, ক্যালকুলেশন করে এক্স এর মানটা বের করলে হয়। আর গুণ করেন 80, এক সমান হবে 80 - 20, তার মানে 60 লিটার হচ্ছে আপনার অ্যান্সার। তাহলে এখন আমাকে একটু শিওর করবেন যে লিখিত নিয়মটা আমরা কে কে বুঝি নাই। যদি আমাকে বলতো আমের পরিমাণ বৃদ্ধি করতে, আমি আমের সাথে এক যোগ করতাম, এটা ঠিক থাকতো। এই নিয়মে বইয়ের যত মিশ্রণের অঙ্ক আছে সব মিলতে বাধ্য। আমি এই টাইপটা শর্টকাটও দেখাবো, কিন্তু আমার মনে হয় না যে শর্টকাট শিখে একটা খুব বেশি উপকার হয় এই টাইপের জন্য। কারণ আপনি দুইটা টাইপের শর্টকাট শিখলেন, অপর একটা টাইপের শর্টকাট তো আপনি শিখতে পারলেন না, তাহলে সেটা কিভাবে করবেন? অবশ্যই লিখিত নিয়মটা শিখতে হবে, তারপর শর্টকাট। দ্রুত বলেন যে আমরা আসলে কি লিখিত নিয়মটা বুঝছি কিনা। কমেন্ট আসে না কেন? আচ্ছা, আমরা একটু দেখি যে এই টাইপ 1-এর শর্টকাটটা কি। আচ্ছা, আগের প্রশ্নটা কোথায়? মানে মিশ্রণের মধ্যে মূলত 3টা টাইপের অঙ্ক থাকে। একটা টাইপের অঙ্ক হচ্ছে অনুপাতগুলা ব্যস্তানুপাতে দেওয়া থাকে, মানে একটা যদি 7:3, একটা 3:7, 2:1, 1:2। এরকম যদি উল্টা অনুপাত দেওয়া থাকে তাহলে একটা শর্টকাট টেকনিক আছে। কীরকম? আমরা যদি এই ম্যাটটাই সমাধান করি, শর্টকাট টেকনিকটা হচ্ছে উপরে লিখতে হয় মোট পরিমাণ। মোট পরিমাণ কত দেওয়া আছে? 60, এটা উপরে লিখবেন। এরপর লিখতে হয় অনুপাতের মধ্যে ছোট সংখ্যা। অনুপাত তো 7:3 বা 3:7, এই 7 আর 3-এর মধ্যে ছোট কে? 3। তাহলে মোট পরিমাণকে অনুপাতের ছোট সংখ্যা দিয়ে ভাগ করতে হয় এবং গুণ করতে হয় অনুপাতের পার্থক্য দিয়া। 7 আর 3-এর পার্থক্য কত? 4। তাহলে আমার অ্যান্সারটা শেষ। আমি চাইলে 5 সেকেন্ডে বের করে ফেলতে পারি 80 লিটার। টেকনিকটা যারা বোঝেন নাই বা খাতায় যারা লিখতে চান, খাতায় লিখে রাখতে পারেন। আমি সূত্রের মতো করে লিখে দেই। উপরে মোট পরিমাণ, নিচে হচ্ছে অনুপাতের ছোট সংখ্যা গুণন অনুপাতের পার্থক্য। এই সূত্রটা আমরা কখন অ্যাপ্লাই করব? যখন আমার প্রশ্নে এরকম অনুপাত ব্যস্তানুপাত মানে উল্টা দেওয়া থাকবে। এর বাইরে কিন্তু আমি পারবো না। এই জন্য লিখিত নিয়মটা শিখাইছি। আমরা এই সূত্র দিয়ে 2 নাম্বার প্রশ্নটা প্র্যাকটিস করি, মানে 12 নাম্বারটা। এটার অ্যান্সারটা কি হবে? আমি যদি ছোট করে এখানে করি, টোটাল অনুপাতের পরিমাণ কত? 60। নিচে কি হবে? অনুপাতের ছোট সংখ্যা 2 আর 1-এর মধ্যে ছোট কত? 1 লিখলাম। গুণ করতে হবে অনুপাতের পার্থক্য। এই অনুপাতগুলোর পার্থক্য কত? মানে 2 আর 1-এর বিয়োগফল কত বা পার্থক্য কত? 1। তাহলে অ্যান্সার 60। 5 সেকেন্ডও লাগবে না, 2-3 সেকেন্ড লাগবে সর্বোচ্চ, বুঝে গেলে। মোট পরিমাণকে অনুপাতের ছোট সংখ্যা দিয়ে ভাগ করবেন আর অনুপাতের পার্থক্য দিয়ে গুণ করবেন। এটা হলো টাইপটা কি, যখন ব্যস্তানুপাত থাকবে। আর লিখিত নিয়ম সবগুলোর এক, লিখিত নিয়মের মধ্যে কোনো চেঞ্জ নাই, কিন্তু শর্টকাট শিখলে টাইপ মনে রাখতে হবে আর কি। আমরা এর পরের টাইপে যাই। আগে লিখিত নিয়মটা দেখি, তারপরে টাইপের সূত্র শিখাবো পরে। আগে লিখিত নিয়মটা দেখাই। একটি সোনার গহনার ওজন 16 গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত 3:1। কি পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 হবে? তাহলে আমরা লিখিত নিয়মটা আমরা কি জানি, যে আমার দেখতে হবে যে এই মিশ্রণের মধ্যে সোনা আছে কতটুকু আর তামা আছে কতটুকু। আমার টার্গেট কি? সোনা বের করা, তামা বের করা, তারপর দেখবো কি মিশাইছি আমি। তাহলে এজন্য আমার কি করতে হবে? অনুপাতের যোগফল। আগের মতো লিখিত নিয়ম সব এক। 3 + 1 = 4।
সোনা আছে কতটুকু? মোট 16 গ্রাম সোনা, এর মধ্যে মানে মোট 16 গ্রামের মিশ্রণের মধ্যে 4টা ভাগ করছি, 4 ভাগের 3 ভাগ সোনা। তাহলে তামা কত দেখেই বলা যায়, 16-র মধ্যে 12টা যদি তামা হয় 12 গ্রাম, তাহলে 4 গ্রাম তামা, এটা বোঝা যায়। তারপরে বের করি, 16 ভাগের মধ্যে 4টা ভাগ, 4 ভাগের 1 ভাগ ছিল আমার তামা, 4। তাহলে সোনাও পেয়ে গেলাম, তামাও পেয়ে গেলাম। এখন আমার চোখটা কোথায় চলে যাবে? চলে যাবে এখানে যে আমি কি মেশাচ্ছি, আমাকে সোনা মেশাতে বলেছে। এই যে সোনা আছে না, এই সোনার সাথে আমি এক্স পরিমাণ যোগ করব, অনুপাত। আর তামা কিন্তু আমি মেশাচ্ছি না, তার মানে তামা আগের মতো থাকবে। তাহলে আমি যেটা মেশাবো তার সাথে এক্স যোগ করবো, একটা অনুপাত আকারে লিখবো। এই এক্স যোগ করার কারণেই এই মিশ্রণের অনুপাতটা চেঞ্জ হয়ে গেছে 4:1। তাহলে দুইটা সমান চিহ্ন দুই পাশে লেখা যায় 4:1। আগে এই অনুপাতটা ছিল 3:1, এক্স পরিমাণ মেশানোর কারণে এটা হয়ে গেছে 4:1। তাহলে এখন ক্যালকুলেশন করেন, তাহলে লিখিত নিয়মের কিন্তু কোনো পার্থক্য নাই, বা লিখিত নিয়ম সব এক। 4×4=16, এক সমান হচ্ছে 16 - 12, তার মানে 4। তাহলে অ্যান্সারটা কত? 4 গ্রাম। অ্যান্সার শেষ। যেটা মিশাইতে বলবে তার সাথে এক যোগ করে দ্বিতীয় অনুপাতের সমান লিখবেন, শেষ। এই লাইনটাই তো মেইন, আর কোনো লাইন আছে নাকি আমার? আমরা আর একটা লিখিত নিয়ম দিয়ে প্র্যাকটিস করি, তারপর শর্টকাটে আসি। যেমন আমি যদি এই প্রশ্নটা লিখিত নিয়মে সমাধান করতে চাই, আমি আবার রিমাইন্ড করে দিচ্ছি সবাইকে, লিখিত নিয়ম সব এক। বলছে 35 লিটার অকটেন পেট্রোল মিশ্রণে পেট্রোল ও অকটেনের অনুপাত। এই প্রশ্নে একটু ঝামেলা কি তৈরি হয়, মনে হয় যে অকটেনটা যেহেতু আগে দেওয়া আছে তাহলে এটা মনে হয় অকটেনের অনুপাত। না, অকটেল পেট্রোল মিশ্রণে পেট্রোল ও অকটেনের অনুপাত, তার মানে প্রথম অনুপাতটা পেট্রোলের, যেহেতু পেট্রোল আগে বলা আছে, আর দ্বিতীয় অনুপাতটা অকটেন, এটা খেয়াল রাখতে হবে। যাই হোক, আমি আসলে দেখবো যে এই মিশ্রণের মধ্যে পেট্রোল কতটুকু আছে, অকটেন কতটুকু আছে, অনুপাতের যোগফল। আচ্ছা, এখন পেট্রোল কতটুকু আছে? মোট 35 লিটার মিশ্রণের মধ্যে 60টা ভাগ, 7 ভাগের 4 ভাগ পেট্রোল, 20 লিটার। অকটেন আছে কতটুকু তাহলে? অকটেনটা কিন্তু 3, তাহলে 35-এর মধ্যে 60টা ভাগ, 7 ভাগের 3 ভাগ অকটেন, 15। পেট্রোলও পেয়েছেন, অকটেনও পেয়েছেন। এখন আমি দেখাবো কি মেশাইতে বলছে, অকটেন মেশাইতে বলছে। তাহলে অকটেনটা চেঞ্জ হবে, পেট্রোলের মতো পেট্রোল থাকবে, অকটেনের সাথে এক যোগ করব, যেটা মেশাইতে বলবে তার সাথে এক যোগ করে অনুপাতটা হয়ে যাবে 4:5, মানে দ্বিতীয় অনুপাতটা লিখে ফেলবো। এখন সে আমার আগের কাহিনী, অনুপাত মানে ভাগ, আর আদি গুণ ডিরেক্ট করলে 4×15=60, 4x 5×100, 4x সমান 100 - 60 40, 1 = 40/4 সমান 10। 10 আপনার অ্যান্সার। তাহলে লিখিত নিয়ম যে মিল সেটা বুঝতে পারছেন। এখন আমি আবার এই টাইপের প্রথম অঙ্ক যেতে চাই। এই টাইপ বলতে কি মানে, আমি যদি শর্টকাটে করতে চাই তাহলে আমার এই টাইপগুলো বা এই কথাগুলো মনে রাখতে হবে। এই টাইপটা আমরা কি দেখছিলাম, গোলানো যাবে না, এই জন্য শর্টকাট শিখলে অনেকের গোলায় যাবে, আমি শিওর। এখানে একটা শর্টকাট আছে, প্রশ্নগুলোর অনুপাত যদি এমন হয় যে অনুপাত দুইটার মধ্যে একটা অপরিবর্তিত থাকে, মানে একটা চেঞ্জ হবে একটা ঠিক থাকবে। একটু বুঝাইয়া বলি ডিটেলসে, তাহলে মনে হয় ভালো হবে। প্রথমে অনুপাত দেওয়া আছে সোনা ইস্টু তামা 3:1। পরের অনুপাতটা কিন্তু সোনা ইস্টু তামারই, সোনা ইস্টু তামা, পরে দেওয়া আছে 4:1। তাহলে এই তামার পরিমাণ কিন্তু ঠিক আছে, চেঞ্জ হয়েছে সোনার পরিমাণ, যদি প্রশ্নে এমন থাকে।
কথা কি বোঝা গেছে আমার? প্রশ্নে যদি একটা চেঞ্জ হয়, একটা অনুপাত ঠিক থাকে, তাহলে একটা শর্টকাট টেকনিক আছে। সে টেকনিকটা কি? উপরে লিখতে হয় মোট পরিমাণ, নিচে লিখতে হয় প্রথম অনুপাতের যোগফল, 3 আর 1 যোগ করলে 4, গুণ করতে হয় পরিবর্তিত সংখ্যার পার্থক্য দিয়া। একটা সংখ্যা ছিল 3, হয়ে গেছে 4, কত বাড়ছে? 1 বাড়ছে, পার্থক্য কত? 1। তাহলে 4 আপনার অ্যান্সার। এই যে দেখেন 4 আপনার অ্যান্সার। 5 সেকেন্ডও বের করা যায়। আমি সূত্র মতো করে লিখে দিতে পারি যে আমার উপরে মোট পরিমাণ, নিচে হচ্ছে প্রথম অনুর যোগফল গুণন পরিবর্তিত সংখ্যার পার্থক্য, মানে সংখ্যাটা ছিল 3, হয়ে গেছে 4, তার মানে 1 বৃদ্ধি পাইছে। তাহলে এই টেকনিকের মাধ্যমে আমরা এই টাইপের, যদি আমার একটা চেঞ্জ হয় তাহলে আমি দেখাই যে কি হয় অ্যান্সারটা। দেখেন এখানে পেট্রোল ইস্টু অকটেন, তাই তো? অকটেন এটা ছিল কত? 4:3, এটা চেঞ্জ হয়ে গেছে 4:5। কাল খেয়াল করেন, পেট্রোল কিন্তু ঠিক আছে, অকটেন চেঞ্জ হয়েছে। টেকনিকটা কি ছিল আমার? উপরে লিখতে হয় মোট পরিমাণ 35, নিচে কত হয়? প্রথম অনুপাতের যোগফল, 4 আর 3 যোগ করলে 7, গুণ করতে হয় পরিবর্তিত সংখ্যার পার্থক্য। একটা সংখ্যা ছিল 3, হয়ে গেছে 5, তার মানে 2 বাড়ছে, 10 আপনার অ্যান্সার। এটাও শর্টকাটে শেখানো যায়। তার মানে আমরা দুইটা টাইপের জন্য শর্টকাট জানবো। একটা হচ্ছে আমার যদি অনুপাতটা উল্টা দেওয়া থাকে, মানে ব্যস্ত অনুপাত দেওয়া থাকে 3:4, 4:3 এরকম, 1:2, 2:1, তাহলে আমার টেকনিক একটা শিখাইছি। আর একটা টেকনিক শিখাইছি যদি একটা ঠিক থাকে একটা চেঞ্জ হয়, ঠিক আছে? কিন্তু আমার মনে হয় যে লিখিত নিয়ম শিখলে আর এগুলা এই যে টাইপ মনে রাখার দরকার নেই, সব ম্যাথ এক নিয়মে। কারো যদি কোনো এই বিষয়ে প্রবলেম থাকে বলতে পারেন। আমি যেমন এই ম্যাথটা দেখাই, এই ম্যাথটা কোনো শর্টকাট নাই কোনো, এটা কোন অনুপাতের সাথে কোনো অনুপাত মিল নাই, সব চেঞ্জ হয়ে গেছে। তাহলে কিভাবে করবেন? লিখিত নিয়ম আগের মতোই। তাহলে এটা মিশ্রণের মূল অঙ্কের লাস্ট ম্যাথ। আরও কিছু ম্যাথ আছে, কি বিভিন্ন কনসেপ্ট আছে, সেগুলো দেখাবো। ওকে, এই ম্যাথটা আমরা করি। 40 গ্যালন অকটেন মিশ্রিত পেট্রোলে পেট্রোল আছে 3 অনুপাত, অকটেন আছে 1 অনুপাত, এটা খেয়াল করতে হবে। এতে আর কত অকটেন মেশালে পেট্রোল অকটেন অনুপাত? দেখেন এখানে কোনো ব্যস্ত অনুপাত নাই, কোনো সবই চেঞ্জেস, এই জন্য কোনো শর্টকাট খাটবে না, এখানে লিখিত নিয়মে করতে হবে। তাহলে অনুপাতের যোগফল প্রথমে দেখবো যে 40 গ্যালনের মধ্যে কতটুকু পেট্রোল আছে, কতটুকু অকটেন আছে। পেট্রোলের পরিমাণ কত? টোটাল 40 গ্যালনের মধ্যে 4টা ভাগ, 4 ভাগের 3 ভাগ পেট্রোল, 30। অকটেন কতটুকু আছে? অকটেন টোটাল 40-এর মধ্যে 4টা ভাগ, 4 ভাগের 1 ভাগ অকটেন, তার মানে 10। আসলে আপনাদের এটা করতে দেওয়া উচিত ছিল। যাই হোক, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। লিখিত নিয়মটা বুঝলেই হবে, আর কিছু বোঝার দরকার নাই। ওকে, তাহলে একটু খেয়াল করি তো আমরা কি মিশাইতে বলছে আমাকে। কি মিশাইতে বলছে? মিশে কত? অকটেন। তাহলে অকটেনটা চেঞ্জ হবে, পেট্রোলের জায়গায় পেট্রোল ঠিক থাকবে। অকটেন আমি এক্স পরিমাণ মেশাবো, এই মেশানোর কারণে অনুপাতটা হবে এই লাইনটা মেইন। যদি আমাকে পেট্রোল মেশাইতে বলতো এখানে এক যোগ করতাম, অকটেন মেশাইতে বলছে এখানে অকটেনের সাথে এক যোগ করছি। এর থেকে সহজ নিয়ম আর পৃথিবীতে নাই, কারণ সব ম্যাথ এক নিয়মে করা যায়। 10/5, তার মানে 2 হচ্ছে আপনার অ্যান্সার। 2 গ্যালন আপনার অ্যান্সার হবে। ওকে, তাহলে এই ছিল মিশ্রণের মূল অঙ্ক। লাস্টের যে আমরা 5টা ম্যাথ করলাম, টাইপ 2, টাইপ 3, এইগুলা মূল অঙ্ক, ঠিক আছে? মানে এই লাস্টের 5টা ম্যাথ, এগুলো হচ্ছে মিশ্রণের মূল অঙ্ক। এখন বলেন যে মিশ্রণের এই লিখিত নিয়মটা আমরা আসলে কে কে বুঝি নাই, এটা আমার জানতে হবে যে কে কে বুঝি নাই। একটু আমাকে শিওর করেন আমি সামনে যাব কিনা, আরো ম্যাথ আছে আজকে অনেক।
লিখিত নিয়মটা আমি শর্ট করে রিভিউ করি। দেখবেন যে এই মিশ্রণে পেট্রোল আছে কতটুকু, অকটেন আছে কতটুকু, নর্মালি বের করবেন। এরপর দেখবেন কি মেশাইতে বলছে, আমাকে অকটেন মেশাইতে বলছে, তো অকটেনের সাথে এক যোগ করছি, অনুপাত আকারে লিখবো। আমার আগের মিশ্রণে ছিল এইগুলা এরকম, এক যোগ করার কারণে অনুপাতটা আর আগের মতো থাকবে না, চেঞ্জ হবে, তাহলে দুইটা সমান চিহ্ন দুই পাশে রাখা যায়, কাজ শেষ। এক্সট্রাই তো আমাকে বের করতে বলছে। তো এর থেকে সহজ নিয়ম ভাই নাই, আশা করি বুঝতে পারছেন। আর যদি কেউ নাও বুঝে থাকেন, রিকোয়েস্ট করবো আবার রিপিট দেখে নিন। একদম সোজা, মিশ্রণের অঙ্ক অনেক সোজা, ঝামেলা কম। আচ্ছা, এখন একটা মজার নিয়ম শিখবো আমরা। এতক্ষণ যে মিশ্রণের মূল অঙ্ক থেকে আমরা বের হয়ে গেছি, এগুলো অন্য বিভিন্ন ভ্যারাইটিসের অঙ্ক আছে। একটা নিয়ম শিখবো, রুল অফ এলিগেশন। এই নিয়মটা কি? এটা হচ্ছে অনুপাত বের করা। আমরা এতদিন যে প্রশ্ন বা এতক্ষণ যে প্রশ্নগুলো করলাম, এখানে কিন্তু আমরা কোনো প্রশ্নই অনুপাত বের করি নাই, অনুপাত থেকে পরিমাণ বের করছি। এখন হচ্ছে পরিমাণ দেওয়া থাকবে, অনুপাত বের করবো। চমৎকার একটা টেকনিক আছে বা একটা নিয়ম আছে, এটা টেকনিকটা একটা নিয়ম, রুল অফ এলিগেশন। তো আমরা বিস্তারিত নিয়মে যাব না, কারণ বিস্তারিত নিয়মে গেলে 1-2টা ক্লাস লাগবে। এটা মূলত ব্যাংকের প্রশ্নগুলো সমাধান করার জন্য অনেক লাগে, এলিগেশনের নিয়ম। যারা ব্যাংকের প্রিপারেশন নেবেন তারা দেখবেন যে এই একটা চ্যাপ্টারই আছে এলিগেশনের, মিক্সার অ্যান্ড এলিগেশন। যাই হোক, এখানে বিষয়টা হচ্ছে একটু বোঝাইয়া বলি, এটা প্রশ্ন আগে পড়ি এই জন্য। 60 টাকা দরের চায়ের সঙ্গে 40 টাকা কিলোগ্রাম দরের চা কি অনুপাতে, তার মানে অনুপাত বের করতে বলছে, মিশাইলে প্রতি কিলোগ্রাম 12 টাকা দরে বিক্রয় করলে লাভ লোকসান কিছুই হবে না। মনে করেন আপনি বাজারে গেছেন, আপনি একজন ব্যবসায়ী, কিছু চা কিনছেন 60 টাকা দিয়া, কিছু চা কিনছেন 40 টাকা দিয়ে, ধরুন একে মিক্স করছেন, মিক্স করার পরে এই এদের একত্রে মিক্স করার পরে টোটাল দাম ধরছেন 52 টাকা। মানে এই ভালো আর কম দামি এগুলো মিশাইয়া একত্রে বিক্রয় করবেন 52 টাকা করে গড়ে। আপনাকে অনুপাত বের করতে বলছে। রুল অফ এলিগেশনের নিয়মটা কি? প্রথম যে দামটা দেওয়া আছে প্রথম এখানে লেখেন, দ্বিতীয় যে দামটা দেওয়া আছে লেখেন, মাঝখানে লিখবেন যেটা আপনার গড় দাম। আপনি মেশানোর পরে গড়ে প্রতি কিলোগ্রাম, মানে কি আমাদেরকে মেশানোর পরে প্রত্যেকটা কিলোগ্রাম 12 টাকা করে বিক্রয় করব, মানে 52 টাকা। এদের মেশানোর পরে যে গড় হবে সেটা লিখবেন মাঝখানে। তাহলে এটা হলো প্রথম চায়ের দাম, দ্বিতীয় চায়ের দাম, মেশানোর পরে মাঝখানে। এখন যেটা করবেন, এই যে আর পার্থক্য বের করবেন। 60 আর 52 পার্থক্য কত? 8। 40 আর 52 পার্থক্য কত? 12। তাহলে এই 12:8 হচ্ছে আপনার অ্যান্সার। 10 সেকেন্ড লাগবে। এখন প্রশ্নের অপশন এরকম থাকলে এটাই অ্যান্সার হবে। এটাকে ছোট করা যায়, আমি যদি 4 দিয়ে কাটাকাটি করি, 3 4 12, 4 দ্বিগুণে 8, এটাও অ্যান্সার হইতে পারে। তাহলে 3:2 আমার অ্যান্সার। যারা বোঝেন নাই আমি আবার বুঝাই। কিছু চা আছে 60 টাকা দরে লিখলেন, কিছু চা আছে 40 টাকা দরে লিখলেন, এদের মেশানোর পরে গড় 52 টাকা। এর পার্থক্য 8, এর পার্থক্য 12, এই কোনাকুনি পার্থক্য, এই কোনাকুনি পার্থক্য। এটা হচ্ছে আপনার অ্যান্সার। এখন যদি ছোট করা যায় করবেন, না থাকলে রেখে দিবেন। আরও একটা প্র্যাকটিস করি। বলছে 250 টাকা কেজি দরের চায়ের সাথে 300 টাকা কেজি দরের চা কি অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি চা এর দাম হবে 270 টাকা। আপনি কিছু চা কিনছেন 250 টাকা দিয়ে, কিছু চা কিনছেন 300 টাকা দিয়ে, এদের গড়ে বিক্রয় করবেন, এই মানে একত্রে মেশানোর পরে, ভালো খারাপ মেশানোর পরে, মানে কম দামে বেশি দামে মেশানোর পরে একত্রে বিক্রয় করবেন 270 টাকা। তার মানে এটা গড়। পার্থক্য কত? 20। পার্থক্য কত? 30। অ্যান্সার শেষ ভাই। এখন চাইলে ছোট করতে পারেন, 3:2। আর বোঝানো লাগবে, আরও প্র্যাকটিস করবো যারা বোঝেন নাই। কিছু চা 250, মানে দুই ধরনের চা দুই পাশে লিখবেন, এদের মেশানোর পরে দাম কত ধরছেন আপনি? এটা পার্থক্য কত? 20। এটা পার্থক্য কত? 30। এটাই আপনার অ্যান্সার। এখন অনুপাতটাকে যদি ছোট করতে পারেন, 0 0 কেটে দেন, এটা হইতে পারে। সামনে গেলাম। এই দুইটা প্রশ্নে কোনো ভেজাল থাকলে বললেন আমাকে, আমি সামনে গেলাম। হ্যাঁ, এরকমই আর দুইটা প্র্যাকটিস করব। তেমন একটা আসে না, কারণ এগুলো ব্যাংকের প্রশ্ন তো, বা ব্যাংকের কনসেপ্ট, ওগুলো ব্যাংকেই বেশি আসে। তারপরে শিখে রাখেন, এই রুল অফ এডুকেশন দিয়ে অনেক চ্যাপ্টারই করা যায়। একটা প্রাইমারি প্রশ্ন দেখি, যেটা প্রাইমারিতে আসছিল। এক দোকানদার 50 টাকা ও 20 টাকা কেজি দরের চা, মানে দুই ধরনের চা, একটা হচ্ছে কিছু দাম হচ্ছে 50 টাকার, কিছু হচ্ছে 20 টাকার,
এদেরকে মেশাইছে, মেশানোর পরে প্রত্যেক কেজি 16 টাকা 50 পয়সা করে বিক্রয় করছে। তাহলে এক ধরনের চা হচ্ছে 15 টাকার, এক ধরনের চা হচ্ছে 20 টাকার। এদের মেশানোর পরে গড় দাম 16.50, মানে 16 টাকা 50 পয়সা। পার্থক্য কত? 1.50। পার্থক্য কত? 3.50। এইটাই আপনার অ্যান্সার। এখন একটা কথা আছে এখানে, যে আমরা তো অনুপাতকে দশমিক বা ভগ্নাংশ আকারে রাখবো না, এই জন্য কি করব, দেখেন প্রত্যেকটা অনুপাতের সাথে আমি যদি 2 গুণ করে দেই, এটা কিন্তু আমার ক্যালকুলেশনের জন্য, অ্যান্সার কিন্তু এইটাই। এর সাথে আমি যদি 2 গুণ করে দেই, 3.5-এর ডাবল মানে 7, 3-এর ডাবল মানে 1.5-এর ডাবল মানে 3। তাহলে এটা অ্যান্সার। এই ম্যাথটা নিয়ে বেজার লাগাইয়েন না, জাস্ট দশমিক আসছে বিধে আমি এটাকে ক্যালকুলেশন করে সুন্দর করতেছি, একে মডিফাই করতেছি। একটু বুঝাই আবার, এভাবেও চিন্তা করতে পারেন যে 3.5 মানে কি? 7-এর অর্ধেক। 1.5 মানে কি? 3-এর অর্ধেক। 2 আর 2 কাটা যায়, 7:3 আপনার অ্যান্সার। তাহলে নিয়ম কিন্তু একই, জাস্ট আমি ক্যালকুলেশন করলাম, কারণ দশমিকের অনুপাত হয় না, অনুপাতটা মূলত পূর্ণ সংখ্যায় লিখতে হয়। এখন আপনারা যেটা করবেন, একটা ম্যাথ আপনারা আমি করতে দিব। 5,000 টাকা পার গ্রাম সোনার সাথে 800 টাকা পার গ্রামের তামা কি অনুপাতে মিশ্রিত করলে দাম 2,000 হবে? এই প্রশ্নটার অ্যান্সার সবাই বের করবেন, সবাই এই নিয়মে। দ্রুত সবাই বের করবেন, দ্রুত। আজকে যে ম্যাথগুলো করতেছি সব গুরুত্বপূর্ণ, সব। সবাই বের করেন, কমেন্ট আসে না কেন? আপনাদের কোশ্চেন করলে একটু রেসপন্স করার চেষ্টা করবেন, আর না পারলেও বলবেন। একজনে বলছেন ঝাপসা, তাদের ঝাপসা, তাদের নেট প্রবলেম। একজনে 12:36, 12:30, 2:5, 6:5। দেখি আরো কত অ্যান্সার পাই, সবাই চেষ্টা করেন ভাই। আচ্ছা, মনে হয় আপনারা আর চেষ্টা করবেন না, তাহলে আমিই করে দেই। এটা একটা সহজ ম্যাথ, যেহেতু শেখানো হয়েছে সবারই পারার কথা। যাই হোক, তারপর আমরা দেখি। প্রথমে করছে কি, কিছু সোনা আছে 5,000 টাকা দামের, কিছু তামা আছে 800 টাকা দামের। এদের মেশানোর পরে গড় দাম হয়েছে 2,000 টাকা। এই পার্থক্য কত? 3,000। এই পার্থক্য কত? 1,200। তাহলে আমার অনুপাত কিন্তু মূলত এইটাই। এখন একে চাইলে আমি মডিফাই করতে পারি, 2টা শূন্য 2টা শূন্য কাটা। একে চাইলে আরও মডিফাই করা যায়, কি দিয়া, 6 দিয়ে, 6 × 2 = 12, 5 × 6 = 30। তাহলে অ্যান্সারটা হবে 2:5। এটা না পারার কি আছে? যারা 2:5 দিয়েছেন বা 12:30 দিয়েছেন বা এটা দিয়েছেন, এই তিনটাই রেজাল্ট। এখন অনুপাতকে ছোট করে লিখতে পারলে তত ভালো হবে আর কি। আমাদের আর 3-4টা ম্যাথ বাকি আছে, একটু ধৈর্য ধরেন, শেষ হয়ে যাবে। এখন বলেন, এই রুল অফ এলিগেশন কে কে বুঝি নাই? আমি সামনে যাব কিনা একটু বলবেন। আচ্ছা, তাহলে সামনে যাই, এখানে হয়তো কারো প্রবলেম নাই।
এখানে 3:50 হবে, ক্যালকুলেশন একটু ভালো করে দেখেন। ওকে, একটা ম্যাথ একটি এক্সেপশনাল আছে, এটা একটু গুরুত্বপূর্ণ। এই টাইপের প্রশ্ন মূলত লিখিত পরীক্ষায় আসে, তারপরও চলে আসতে পারে, একটু এক্সেপশনাল। একটু বড় প্রশ্ন, খেয়াল করেন, এটাকে ভালো করে বুঝতে হবে। আচ্ছা, প্রশ্ন 20-এ বলছে 64 গ্রাম বালু ও পাথরের টুকরায় বালির পরিমাণ 25%, কত কিলোগ্রাম বালি মিশালে অনুপাত, মানে নতুন মিশ্রণে পাথর টুকরার পরিমাণ 40% হবে, অনুপাত না। প্রশ্নটা আবার পড়ি, 64 গ্রাম বালি আর পাথরের মিশ্রণ, এখানে কতটুকু পাথর আছে বলে নাই বা কতটুকু বালি আছে বলে নাই, একটা বালি বলছে যে বালির পরিমাণ 25%, তার মানে 64 এর 25% হচ্ছে বালু, এটা বের করলে আমি বালু পাবো, তার মানে বাকিটা পাথর। তাহলে আমার কাজ হচ্ছে এটা দেখা যে 64 গ্রামের মধ্যে কতটুকু বালি কতটুকু পানি আছে, তাহলে মানে পাথর আছে, তাহলে প্রথমে বের করবো বালির পরিমাণ। আচ্ছা, টোটাল 64 গ্রামের 25%, 64-এর 25% আমার বালু, তাহলে 64 25% মানে 25/100, ঠিক আছে। 4 25 100, 4 16 64। আপনারা একটু কমেন্ট করেন যে একটা 64 গ্রামের মিশ্রণের মধ্যে বালু যদি 16 গ্রাম হয়, পাথর কত? একটু দ্রুত কমেন্ট করেন তো সবাই, পাথর কত দ্রুত। একটা মিশ্রণ 64 গ্রামের মধ্যে বালু আছে পাথর আছে, বালু যদি 16 গ্রাম, পাথর কতটুকু? কমেন্ট কি, আসলে আপনারা কমেন্ট করলে আমার কাছে লেট করে আসে অনেক, এটাই সমস্যা। 48। টোটাল মিশ্রণ 64-এর মধ্যে যদি 16 গ্রাম পাথর হয়, মানে বালু হয়, তার মানে 48 গ্রাম আমার পাথর। এই অঙ্কটা কয়েকটা মেথডে করা যায়, এরকমই মেথড মানে কয়েকভাবে করা যায়, নিয়ম বড়ই হবে সবগুলা। আচ্ছা, শেষে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে পাথরের টুকরার পরিমাণ আছে, আমাকে মিশাইতে বলছে বালু। খেয়াল করেন বিষয়গুলা, প্রথম একটা পাত্র দেখলাম, এখানে আমার 64 গ্রামের মিশ্রণ, আর দ্বিতীয় গ্রামের মধ্যে আমাকে বালু মিশাইতে বলছে, তাহলে আমার 64 গ্রামের মিশ্রণ তো আগে আছে, এর সাথে আমি x গ্রাম বালু মিশাইলাম, এইটা আমার দ্বিতীয় মিশ্রণ। এখন আমি এই ম্যাথটা পাথর দিয়ে বের করে ফেলবো কিভাবে, এ পাশেও লিখলাম পাথর সমান পাথর, মানে আমরা যদি সমীকরণ নিয়ে আসি বা সমান চিহ্ন দেই, তাহলে দুই পাশে সমান মান রাখতে হবে। আমি যদি পাথর নিয়ে কাজ করি, পাথর নিয়ে কাজ করব, বালু নিয়ে কাজ করলে বালু নিয়ে কাজ করবো। কারণ পাথর নিয়ে কাজ কেন করলাম, ওই যে আমার নতুন মিশ্রণে পাথরের পরিমাণ দেওয়া আছে। আচ্ছা, প্রথম মিশ্রণে পাথর পাইছিলাম কত, 48, সেটা পাথরের জায়গায় লিখবো। আর দ্বিতীয় মিশ্রণে পাথর কত হবে, আমার দ্বিতীয় মিশ্রণ কিন্তু এইটা, এই দ্বিতীয় মিশ্রণের 40% পাথর বলে দিছে, তাহলে আমি এই পাশে লিখবো আমার দ্বিতীয় মিশ্রণ হলো এইটা, এর 40% পাথর। এখন এক্সই তো বালু, কারণ আমি এক্স পরিমাণ বালু মিশাইছিলাম, এক্সের মানটা বের করলে আমার ম্যাথটা শেষ। এই ম্যাথটা ভেজাল লাগে, এটাই সহজ নিয়ম, আমি বুঝাই দিব আবার। তাহলে 48 64 + এইটা কোথায় পাইলাম, আমার আগের মিশ্রণ 64, এখানে আমি দড়ি x গ্রাম বালু মিশাই, এটা আমি বলি নাই, বালু মিশাইতে বলছে তাই x গ্রাম বালু মিশাইলাম। এই নতুন মিশ্রণের 40% পাথর হবে, এর মানে গুণ 40% মানে 40/100। যাই হোক, 0 0 কাটা, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 48 সমান হবে 64 + x, আর উপরে 2 নিচে 5।
আর গুণ করেন, এই পাশে আসবে 64 প্লাস এক্স গুণন 2, আর এখানে এটা গুণ করলে 240। তাহলে এখানে হয় 128, 2x সমান 240, 2x সমান 240 বাই 100 মাইনাস 128, 122। তাহলে এক্স এর মানটা কত আসে? 122-এর অর্ধেক। অ্যান্সারটা হবে আমার 61। আমার কিন্তু বের হয়ে গেল 61 হচ্ছে আপনার অ্যান্সার। ম্যাথটা যারা বোঝেন না আমি সম্পূর্ণ ক্লিয়ার করি। এই ক্যালকুলেশন বোঝানোর কিছু না, এই ক্যালকুলেশন নিজেই করতে হবে, যেটা বোঝানোর বিষয়। আমি আসলে দেখলাম যে আমার মিশ্রণ 64 গ্রামের, এর মধ্যে বালু আছে এইটা, পাথর আছে বাকিটা। এখন সমান চিহ্নের এই পাশেও রাখবো পাথর, এই পাশেও পাথর। এই পাথরটা হচ্ছে প্রথম মিশ্রণের, আর এই পাথরটা হচ্ছে দ্বিতীয় মিশ্রণের। প্রথম মিশ্রণের পাথর তো আমি জানি, তাই রেখে দিলাম। দ্বিতীয় মিশ্রণের পাথর কিন্তু আমি জানি না। এখন প্রথম মিশ্রণ যদি 64 হয়, দ্বিতীয় মিশ্রণ কত? এই 64 এর সাথে আমি এক্স গ্রাম বালু মিশাইছি, তাহলে এই নতুন মিশ্রণের 40% পাথর হবে, কারণ প্রশ্নে বলা দিছে। তাহলে এইটা হলো, এই যে আমার এই যে গোল দাগ দিলাম, এটা হলো আমার নতুন মিশ্রণে। আগে ছিল 64, আমি এক্স গ্রাম বালু মিশিয়েছি, তাহলে এটা হলো আমার নতুন মিশ্রণ। এই নতুন মিশ্রণের 40% পাথর হবে, প্রশ্নে বলে দিছে। এই তাহলে এক্সটা কি? এক্সটাই তো আমার বালি, এটা তো আমাকে বের করতে বলছে, কারণ আমি এটা ধরে নিয়েছি যে এক্স গ্রাম বালু মিশাইলাম। তাহলে আমার এই নতুন মিশ্রণের 40% হচ্ছে আমার পাথর। এটাও পাথর, এটাও পাথর। ক্লিয়ার? সে কারণ এক্স এর মানটা বের করলে হয়ে যাবে নর্মালি 61 আপনার অ্যান্সার। এই প্রশ্ন মাঝে মধ্যে আসতে পারে, মানে এটা শতকরার মিশ্রণ বলা হয়, একটু ঝামেলা দেওয়া থাকে, আপনাকে টেকনিক্যালি বের করে ফেলতে হবে। আমি লাস্টে খেয়াল করবো যে লাস্টে আমার কিসের কথা বলা আছে, পাথরের কথা বলা আছে। তাহলে এই পাশে রাখবো প্রথম মিশ্রণের পাথর, আর এই পাশে রাখবো দ্বিতীয় মিশ্রণের পাথর। দ্বিতীয় মিশ্রণের পাথর কোথায় পাবো? এইটা আমার প্রথম মিশ্রণ, এটা আমার দ্বিতীয় মিশ্রণ, এক্স গ্রাম বালু মিশাইছি। তাহলে দ্বিতীয় মিশ্রণের 40% পাথর, এখন এক্সট্রা তো বালু, বের করলে শেষ, কারণ বালুই চাইছে। আমি সামনে যাবো কিনা, আর ছোট দুইটা ম্যাথ আছে। কি মিশ্রণের অঙ্কগুলো কি বোঝা যাচ্ছে? এটা কিন্তু মিশ্রণের সবচেয়ে বড় অঙ্ক বলা যেতে পারে, বা কঠিন অঙ্ক। সামনে যাবো কিনা একটু আওয়াজ করেন। আর দুইটা প্রশ্ন আছে ছোট ছোট, অংশীদারি কারবার শেখাবো। কি ক্লাসটা কি বুঝতেছেন নাকি মাথা গরম হয়ে গেছে? উপস্থিতি তো কমে গেছে, কারণ এর থেকে সহজ মিশ্রণের অঙ্ক বোঝানোর মতো ক্যাপাসিটি আমার নাই। আমি যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করছি। মিশ্রণের মূল অঙ্ক কিন্তু এই 5টা, আমি আবারও বলতেছি। এগুলো মিশ্রণের আরও বিভিন্ন টাইপের অঙ্ক, কিন্তু মূল অঙ্ক বলতে কিন্তু এই 5টা অঙ্ক বোঝাচ্ছে, মাঝখানে যেটা একটা নিয়ম শেখাইলাম। অংশীদারি কারবার বলতে কি বোঝায় সেটা একটু বুঝে নাই। মনে করেন আপনি আর আপনার বন্ধু, মানে আপনারা 3জন বন্ধু একটা ব্যবসা শুরু করছেন। সেই ব্যবসায় কেউ 3 ভাগ টাকা দিছে, কেউ 4 ভাগ টাকা দিছে, কেউ 8 ভাগ টাকা দিছে। মনে করেন কেউ দিল 2000 টাকা, কেউ দিল 5000 টাকা, কেউ দিল 8000 টাকা। এখন এই কারবারে বা এই ব্যবসায় লাভ ধরুন হলো 2000 টাকা। এখন সবাই কি সমান লাভ পাবে? না, যে যেই রকম টাকা দিছে সে সেই অনুপাতে লাভটা পাবে। কথা কি বোঝা গেছে? একটা ব্যবসায় 3জনে 3 রকমের টাকা দিল, লাভও সে 3 রকমের, টাকা অনুযায়ী লাভ পাবে। এটা কিন্তু আমরা সবাই প্রাত্যহিক জীবনে বুঝি। ক, খ, গ একত্রে ব্যবসা শুরু করছে, এই ব্যবসায় 1200 টাকা লাভ হয়েছে। এখন ব্যবসায় মূলধন কেউ দিছিল 3 ভাগ, কেউ দিছিল 4 ভাগ, কেউ দিছিল 8 ভাগ। ঠিক আছে? তাহলে সে সেই অনুপাতে লাভ পাবে। তাহলে আমি একটু দেখি এটা কিভাবে বের করব। অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল। একজনে লিখছেন কঠিনই তো, অঙ্ক তো কঠিনই, অঙ্ক কি সোজা হয় কখনো? কেউ যদি না বোঝেন তাহলে রিপিট দেখে নিয়েন। যতটুকু সম্ভব সহজে বোঝানোর চেষ্টা করছি। আসলে অনেক ম্যাথ তো মাথা গোলায় গেছে, কিন্তু নর্মাল নিয়ম, এখানে কঠিন কোনো নিয়ম নাই। আমার তো মনে হয় যে কঠিন ম্যাথ বলতে একটা ম্যাথ করাইলাম একটু আগে, এর বাইরে তো কোনো কঠিন ম্যাথই করাইনি, সবই তো এক নিয়মের ম্যাথ। প্রথম যা করাইলাম সব এক নিয়মের।
পরে করাইলাম হচ্ছে মিশ্রণের অঙ্ক এক নিয়মের। আপনার তো শর্টকাট শেখার দরকার নেই ওখানে, এই শর্টকাট শিখতে যেয়ে মাথা গোলায় যাবে। আর দ্বিতীয় একটা ম্যাথ শেখাইলাম এলিগেশনের একটা নিয়ম। এই কয়েকটা নিয়ম শেখাইছি, এই জন্য মাথা গোলায় যাচ্ছে। আমার তো মনে হয় না যেটা কঠিন। আচ্ছা, আমাকে কয়ের লাভ বের করতে বলছে। 1200 টাকা লাভ হয়েছে। এই 1200 টাকা লাভের মধ্যে 15টা ভাগ হইবে, কারণ 15 ভাগের টাকা দিছে। এই 15 ভাগের মধ্যে লাভ পাইবে কয় টাকার? 3 ভাগের লাভ পাইবে সে। এটা দিয়ে এটাকে ভাগ করলে 80, 3 8 24, 240, এটাই আমার অ্যান্সার। মানে আমি ব্যবসায় যেই রকম মূলধন ইনভেস্ট করব, আমাকে তো টাকাটা সেই অনুযায়ী দেওয়া হবে। মনে করেন ক একটু যে টাকা পাইবে, ক তার একটু বেশি টাকা পাইবে, কারণ সে বেশি টাকা দিছিল, 4 ভাগ টাকা দিছিল। আর গ নামা ব্যক্তি আরও একটু বেশি টাকা পাইবে, কারণ সে বেশি টাকা দিছিল। মোট কথা আগের মতোই, আগে যেরকম করতাম অনুপাতের যোগফল, মানে লাভের মধ্যে 15টা ভাগ হইবে, 15 ভাগের 3 ভাগ পাইবে ক নামক ব্যক্তি, শেষ। একটি ব্যবসায় ক, খ আর গ এর মূলধন যথাক্রমে এত টাকা, ব্যবসায় মোট 30 টাকা লাভ হয়েছে, ক এর লাভ কত? তো এই প্রত্যেকের মূলধন থেকে আমরা একটা কি অনুপাত বের করতে পারি না? ক ইস্টু খ ইস্টু গ। ক দিছে 32 টাকা অনুপাত, খ দিছে 40 টাকা অনুপাত, 48 টাকা। এটা দিয়েও ক্যালকুলেশন করা যাবে, কিন্তু আমি যদি ক্যালকুলেশনটা ছোট করতে চাই তাহলে অনুপাতটা ছোট করে নিতে পারি। এটাকে কত দিয়ে ভাগ করা যায়? 8 দিয়ে। 4 8 32, 5 8 40, 6 8 48, তাহলে এটাই অ্যান্সার। এখন আমাকে বলছে ক এর লাভ, এই জন্য অনুপাতের যোগফল বের করতে হবে। তাহলে মোট লাভ 30 টাকা ব্যবসায়, 30 টাকার লাভের মধ্যে 15টা ভাগ হইবে, ক নামক ব্যক্তি 4 টাকা 4 ভাগ পাইবে, 8 টাকায় অ্যান্সার। আগের নিয়মই, জাস্ট এখানে সরাসরি অনুপাতটা দেওয়া ছিল না, বের করে নিছি আগের মতোই। এই ছিল মিশ্রণের ক্লাস, অনুপাত মিশ্রণ 2টা ক্লাসের মাধ্যমে। আজ কিন্তু অনুপাতের অঙ্ক করছে, এগুলো কিন্তু অনুপাতের অঙ্ক, মিশ্রণের অঙ্ক না। মিশ্রণের অঙ্ক কিন্তু অল্প, অনুপাতের অঙ্ক বেশি, এই জন্য 2টা ক্লাসে ভাগ করাইলাম। অনেক অঙ্ক অনুপাতের, এই যে কুকুর খরচ, এগুলো কিন্তু মিশ্রণ না, মিশ্রণের অঙ্ক খুব কম। তো এই ছিল অনুপাত নিয়ে কথাবার্তা। ঠিক আছে, তাহলে এখন বলেন কার কোথায় সমস্যা। আর পরবর্তী ক্লাস হয়তো বয়সের অঙ্ক কালকেই হবে ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি। ঠিক আছে, পাটিগণিতের আমরা শেষ পর্যায়ে। আর 3টা ক্লাস হবে পাটিগণিতের, হয়তো বা দেখি 3টা না যেন 2টা হবে, যাই হোক আমার খেয়াল নাই। বয়সের অঙ্ক আর কি লাস্টে ক্ষেত্রফল পরিমাপ, ওটা লাগে না, তারপরও কিছু শিখাই দেবো, সমস্যা নেই। তো এই ছিল কথাবার্তা। এখন এই যে 1.5 ঘন্টার একটা ক্লাস, 1.5 ঘন্টা কথা বলা, ম্যাথ করা, একটু পরিশ্রম। ঠিক আছে, একটু কষ্ট হয়। আর 1.5 ঘন্টা একটা ক্লাসের আসলেই পরিশ্রম। আপনারা নিজেরা ক্লাস করতে গিয়ে আপনাদের অনেক কষ্ট হয়ে যায়, তাহলে যে ব্যক্তি ক্লাস নেয় তার তো আরও কষ্ট হয়। তো এ সময় অনেক সময় আগে অনেক কথা বলতে পারি, বা অনেক হইতে পারে, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোনো ক্যালকুলেশনে ভুল হইতে পারে, ম্যাথে ভুল হইতে পারে। তবে একটা কথা মনে রাখবেন, একটা টিচার কিন্তু চায় সবসময় সহজভাবে বোঝানোর জন্য। ঠিক আছে, তবে ক্লাসে বসার সময় মনোযোগটা যদি আপনার ক্লাসে থাকে, তো আমি আশা করি 3 4 বার বা 2 বার একটা প্রশ্ন বলার পরে যদি কেউ নাও বোঝে, তাহলে ওই ম্যাথটা তার মাথায় থাকবে। না বুঝলেও যে এই ম্যাথটার ধাপগুলো মনে হয় এরকম, যেমন 20 নাম্বার ম্যাথটা হয়তো অনেকেই বোঝেন নাই, পাথরের ম্যাথটা, কিন্তু এটা কিন্তু প্র্যাকটিক্যাল নিয়ম এইটাই। এটা কিন্তু আমি বাস্তবে যদি চিন্তা করি, যে আমি একটা মিশ্রণ থেকে বালু বের করলাম, পাথর বের করলাম, আমার যে কোনোভাবে হোক বালু বের করতে হবে। এখন আমার এটা হলো আগের মিশ্রণ, এই যে কত 16 আর 48 মিনিটে 64 হয়েছে। এখন এই 16 আর 48 মিনিটের যে 64 গ্রামের মিশ্রণ ছিল, এই মিশ্রণের সাথে আমার কিছু পরিমাণ বালু মিশাইতে বলছে। কত পরিমাণ? আমি ধরে নিলাম এক্স পরিমাণ। এটা আমার প্রথম মিশ্রণ, এটা হলো দ্বিতীয় মিশ্রণ, তাহলে আগের মিশ্রণের সাথে আমি এক্স পরিমাণ বালু যোগ করছি। কথা বোঝা গেছে? এখন এটা হলো আমার ধাপ শেষ। এখন আমি যখন ক্যালকুলেশন করব, সমান চিহ্ন দেওয়া মানে একই ধরনের এলিমেন্ট দুই পাশে রাখতে হবে। মানে আমি যদি এটা পাথর লিখি, এই পাশে পাথরের মানটাই বসাইতে হবে। এটা কোন পাথর? প্রথম মিশ্রণে পাথর ছিল, 48 গেলাম প্রথম মিশ্রণের জায়গায় লিখছি। এটা কোথায় পাইলাম?
বলছে নতুন যে মিশ্রণটা হবে, নতুন মিশ্রণ কোনটা হবে, এটা তো নতুন মিশ্রণ। আগে মিশ্রণ ছিল 64, 1 গ্রাম বালু মিশাইলাম। এই নতুন মিশ্রণের 40% পাথর হবে প্রশ্নে বলছে। তাহলে নতুন মিশ্রণের 40%, এক্সট্রা কিন্তু আমার থেকে যাচ্ছে, তাহলে এক্সট্রাই আমার বালু বের করলে হয়ে যাবে, ক্যালকুলেশন করলে হবে। তাহলে বালু বের করলাম, পাথর বের করলাম, নতুন মিশ্রণের সাথে এক্স পরিমাণ বালু মিশাইলাম, এই পাশেও পাথর ওই পাশেও পাথর, এটা হলো আগের মিশ্রণের পাথর, এটা হলো দ্বিতীয় মিশ্রণের পাথর। 20 নঙ্গে আমার অ্যান্সারটা কি বের করতে বলছে? বালু। অবশ্যই ঠিক আছে, বালু তো আমি বের হয়ে, এক্স মানেই তো বালু, এক্স মানেই তো বালু। এখন এখানে ক্যালকুলেশন করে আসবেন, যদি রং হয় হইতে পারে, তবে আমার মনে হয় না ভুল হয়েছে। তারপর আপনার যদি ক্যালকুলেশনে ভুল হয়, আপনি যোগ বিয়োগে ভুল হইতে পারে, দেখে নেবেন। তবে নিয়ম এইটা, এটাই নিয়ম। 64 ইন্টু 2 128, তাহলে 240 মাইনাস 128, 128, আচ্ছা 128 না, এখানে হয়তো মাইনাসে ভুল হইতে পারে। 240 থেকে আমরা যদি 128 বিয়োগ করি, 240 থেকে 128 বিয়োগ করলে তো মানে 112 হবে সম্ভবত। 128, 112 হবে। এখানে 112 হওয়া মানে কি, অ্যান্সারটা হবে 56। হ্যাঁ, এই যে দেখেন মাইনাস প্লাসে ভুল হইতে পারে, কিন্তু 56। এই যে এখানে এটা 112 জায়গায় 22 লেখা হয়েছে। আচ্ছা, এটাই অ্যান্সার 56, 61 না, 112/2 56। তাহলে এই প্রশ্ন কিন্তু আরও হইতে পারে, যেমন এখানে আপনাকে পাথর যদি মিশাইতে বলে, নিয়ম একই, যে কোনো কিছু মিশাইতে বলে, খেয়াল রাখতে হবে শেষে কি দেওয়া আছে। সেটা যদি পাথর দেওয়া থাকে পাথর নিয়ে কাজ করবেন, সে যদি ভালো দেওয়া থাকে ভালো নিয়ে কাজ করবেন। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাস বয়সের অঙ্ক মানে পিতা পুত্রের অঙ্ক নিয়ে কথা বলবো, ওটাই হচ্ছে পাটিগণিতের একটা টপিক বাকি আছে, আর কোনো টপিক বাকি নেই। তাহলে আজকে এ পর্যন্তই, 11টা বেজে গেছে, ভালো থাকেন।